সুপ্রভাত বন্ধুরা, আজ 13 মে মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। ইউক্রেনের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সরাসরি আলোচনার প্রস্তাব দিয়ে বলেছেন, কোনো বিলম্ব ছাড়াই 15 মের মধ্যে এটা শুরু হওয়া উচিত। তিনি বলেছেন, আমরা সিরিয়াস আলোচনা চাই, সংঘাতের মূল কারণ উপড়ে ফেলতে এবং একটি দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তির দিকে এগিয়ে যাওয়া শুরু করতে চাই। শনিবার গভীর রাতে ক্রেমলিন থেকে দেওয়া ব্যতিক্রমী এক ভাষণে এই কথা বলেন পুতিন, খবর সূত্র বিবিসি। ট্রাম্প গত ফেব্রুয়ারি মাসে সরকারি বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছিলেন। তার সেই পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করে দিলেন দেশটির একজন বিচারক। ক্যালিফোর্নিয়ার ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক সুজন ইলস্টান গত শুক্রবার এক আদেশে 2 সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের এই সমস্ত পদক্ষেপগুলোর মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। আমেরিকার সঙ্গে রবিবার চতুর্থ দফায় আলোচনায় বসল ইরান। আমেরিকার সঙ্গে রবিবার ওমানে এই আলোচনা অনুষ্ঠিত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি শুক্রবার এই কথা জানিয়েছেন। উভয় দেশের মধ্যে নতুন পারমাণবিক নীতি নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রকাশিত এক বক্তব্যে আব্বাস বলেছেন, অগ্রগতি সন্তোষজনক। মায়ানমারের জুন্টা সামরিক প্রধান মিন অং হুইং এই প্রথম চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসলেন। বৈঠক হলো রাশিয়ার রাজধানী মস্কোয়। এই বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে মায়ানমারের অবস্থানকে সমর্থন করায় চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হুইং। শি জিনপিং মায়ানমারের প্রতি চীনের সমর্থন পুনরায় ব্যক্ত করেছেন। শি আশা প্রকাশ করেছেন, মায়ানমার চীন নাগরিক প্রতিষ্ঠান ও প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে। পুতিনের আহ্বানে সাড়া দিলেন জেলেনস্কি। পুতিনকে জেলেনস্কির বার্তা, 15 মে তুরস্কে মুখোমুখি বৈঠকে বসতে চায়। প্রসঙ্গত 2022 সালে 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। হামলা পাল্টা হামলায় বিধ্বস্ত 2 দেশেরই বিস্তীর্ণ এলাকা। এবার সেই যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা যাচ্ছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির জেলবন্দি নেতা আবদুল্লাহ ওসলানের আহ্বানে সাড়া দিয়ে 4 দশকের লড়াইয়ে ইতি টানল তুরস্কের কুর্দ বিদ্রোহী বাহিনী। এই বিদ্রোহী বাহিনী সংঘর্ষ বিরতি এবং অস্ত্র সমর্পণের কথাও ঘোষণা করেছে। বাংলাদেশে পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে সে দেশের অন্তর্বর্তী সরকার। মারণাস্ত্র থাকবে শুধু বাংলাদেশের আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের কাছে। সাধারণ পুলিশের কাছে থাকা সব মারণাস্ত্র সরকারের কাছে জমা দিতে হবে। প্রসঙ্গত, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে মৃত্যু হয় আবু সাঈদের। আসছি দেশের খবরে। জাতির উদ্দেশ্যে মোদির ভাষণ কার্যত ছিল ভক্তদের জন্য তার বার্তা। মোদির ভাষণের আগেই ট্রাম্পের দাবি, যুদ্ধবিরতি না করলে ব্যবসা বন্ধ করে দেওয়া হতো। এই হুমকির মুখে যুদ্ধবিরতি কার্যত মেনে নিলেন মোদি। মোদির ভাষণে পহেলগামের হত্যাকারীদের সন্ধান সম্পর্কে কোনো বার্তা ছিল না। পহেলগামের নিরাপত্তায় ব্যর্থতা নিয়েও নীরব ছিলেন মোদি। পাকিস্তানের গুলিগোলায় নিহত জওয়ান বা সাধারণ নাগরিকদের জন্য শোক প্রকাশ করলেন না তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো দাবিরই বিরোধিতা করেননি তিনি। সামগ্রিকভাবে ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করে পাকিস্তানের সঙ্গে এগিয়ে গিয়ে আলোচনায় রাজি, এটাই জানালেন মোদি। সংসদের বিশেষ অধিবেশন চেয়ে মোদিকে চিঠি দিলেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম.এ. বেবি। সীমান্তে গোলাগুলিতে আক্রান্তদের ক্ষতিপূরণ দিতে হবে, প্রধানমন্ত্রীর কাছে দাবি জানালেন কাশ্মীরের সিপিআইএম নেতা তারিক আমি। বিদেশ সচিব মিস্ত্রি এবং তার মেয়ের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানালো বামপন্থী দলগুলি। তার সাথে করা হয়েছে দোষীদের শাস্তির দাবি। যুদ্ধ করে উল্লাস করা অজ্ঞতার পরিচয় বাস্তব তুলে ধরে বললেন একাধিক প্রাক্তন সেনা প্রধান। পহেলগাঁও সহ পরবর্তী সামগ্রিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কাছে জবাব চাইল কংগ্রেস। সন্ত্রাসবাদী হামলায় নিহত বিতানের স্ত্রীকে নাগরিকত্ব দেবার সিদ্ধান্ত নিল কেন্দ্র। প্রসঙ্গত, বিতানের স্ত্রীর বিদেশি নাগরিকত্ব নিয়ে কুৎসা শুরু করেছিল মিডিয়ার একাংশ।
লজ্জায় মাথা হেঁট হলো ভারতের। মোদি ঘনিষ্ঠ এক স্বঘোষিত সামরিক বিশেষজ্ঞের মন্তব্যে ইরানের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলো ভারত। গত বৃহস্পতিবার গৌরব আর্য নামের বিজেপি ঘনিষ্ঠ এই সোশ্যাল মিডিয়া তারকা তার ইউটিউব ভিডিওতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস তারাগাচিকে শুয়োরের বাচ্চা বলে আক্রমণ করেন। ঘটনাচক্রে ঠিক তখনই ভারত সফরে এসেছিলেন আরাগাচি তৎক্ষণাৎ নয়াদিল্লি থেকে মরক্কোর রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে রওনা দেন। গৌরব আর্যর এই মন্তব্যে ভারতে ইরানের দূতাবাস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ভারত সরকারকে উদ্দেশ্য করে ইরানের দূতাবাস এক্স মাধ্যমে মন্তব্য করেছে, অতিথিদের সম্মান করা ইরানিদের কাছে ঈশ্বরের সমতুল্য, আর আপনারা এটা কি করলেন? অপারেশন সিঁদুরকে হাতিয়ার করে দেশ জুড়ে প্রচার অভিযানের পরিকল্পনা নিল বিজেপি। যুদ্ধ নিয়ে রোমান্টিক বন্ধ করুন, এটা বলিউড সিনেমা নয়, ক্ষোভ প্রকাশ করে বললেন প্রাক্তন সেনাপ্রধান নারাভানে। আবার হায়দ্রাবাদের করাচি বেকারিতে হামলা চালালো বিজেপি। এখন রাজ্যের খবর। সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হলে দেশের শ্রমজীবী মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যুদ্ধোন্মাদনা জাগিয়ে জাতি, ধর্ম, ভাষার নামে তাদের মধ্যে বিভাজন করতে দেওয়া চলবে না। রবিবার পুরুলিয়ার নিতুড়িয়ার সরবরি মোড়ে হাটতলা ময়দানে সিআইটিইউ এর পুরুলিয়া জেলার 11তম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে একথা বলেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল নিয়ে রায় পুনর্বিবেচনার আবেদন নাও শুনতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মঙ্গলবার তিনি অবসর নেবেন। সব ঠিকঠাক থাকলে সেদিন বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চে আর ওই মামলা উঠছে না। চাকরি বাতিল নিয়ে রাজ্য এবং এসএসসির রায় পুনর্বিবেচনার আবেদন নতুন বিচারপতি শুনবেন, যদিও কোন বেঞ্চে শুনানি হবে তা এখনো নির্ধারিত হয়নি। কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হলো স্যালাইন কাণ্ডে চিকিৎসাধীন নাসরিন খাতুনের। হাসপাতাল সূত্রে খবর, কিডনি বিকল হয়ে গিয়েছিল নাসরিনের, চলছিল ডায়ালিসিসও। রবিবার রাত 11টা নাগাদ চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। চলতি বছরের শুরুতেই স্যালাইন কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। মেদিনীপুর মেডিকেল কলেজে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন 5 প্রসূতি। তাদের মধ্যে একজনের মৃত্যুর পরেই স্পেশাল লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে নাসরিন সহ 3 প্রসূতিকে পাঠানো হয়েছিল কলকাতার এসএসকেএম হাসপাতালে। তার মধ্যে 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও নাসরিনের চিকিৎসা চলছিল। রবিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। সোমবার সকালে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় সকাল 10টার সময় বেলঘড়িয়া উত্তর বাসুদেবপুর এলাকায় রেললাইনের ধারে। ড্রেনের মধ্যে এক অজ্ঞাত যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তারপর খবর দেওয়া হয় বেলঘড়িয়া থানায়। পুলিশ খবর দেয় জিআরপিকে। ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া জিআরপি। তারপর কে এই মৃতদেহ নেবে তাই নিয়ে চলল দড়ি টানাটানি প্রায় 6 ঘন্টা ধরে। শেষে খেলার খবর। আগামী ইউরোপের FIH প্রো লিগের জন্য দল ঘোষণা করল ভারতীয় মহিলা হকি দল। আগামী 14 থেকে 29 জুন পর্যন্ত লন্ডন, অন্টারিপো, বার্লিনে হবে এই প্রতিযোগিতা। অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, বেলজিয়াম, চীনের সঙ্গে 2 পর্বের ম্যাচ খেলবে ভারত। আগামী 14 জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু হবে শালিমা টেটেদের। শালিমাকে এই প্রতিযোগিতাতে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারত পাকিস্তান সংঘর্ষের জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল IPL। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির পর আবার শুরু হতে চলেছে সেই প্রতিযোগিতা। 17 মে থেকে শুরু হতে চলেছে IPL। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।